বাবার স্বপ্ন ছিল বিকাশ বাইক রেসিং এ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে, কিন্তু বউয়ের কথা শুনতে গিয়ে তার আর বাবার স্বপ্ন পূরণ করা হয় না। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের মাঝখানেই সে সবকিছু ছেড়ে ছুড়ে চলে যায়। আর তার বাবাই যেহেতু তার কোচ ছিল, তাই ছেলের জন্য তাকে বছরের পর বছর ধরে অনেক অপমান অপদস্থের শিকার হতে হয়। এসব যখন বিকাশ জানতে পারে, তখনই সে ঠিক করে যে সে আবারও বাইক রেসিং শুরু করবে আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতে তার বাবার সম্মান ফিরিয়ে আনবে। তবে এত বছর পর এসে সে কি পারবে আগের মতো বাইক রেসিং করতে আর তার বাবার স্বপ্ন পূরণ করতে? সেটাই দেখবো আজকের গল্প বাইকারে। শুরুতেই দেখা যায় একটা স্কুলের রেজাল্ট দেওয়া হচ্ছে। সেখানের টিচার সব বাচ্চাদেরকে ডেকে ডেকে তাদের বলছিল কে কত মার্ক পেল। ওই সময় দেখা যায় সেই ক্লাসের স্টুডেন্ট ঈশান আর তার বাবা বিকাশ খেলা করছিল। টিচার ঈশানকে রেগে মেগে ডেকে আনে আর বলে, তুমি ক্লাসে এইসব করে সময় পার করো বলেই আজ লাস্ট হয়েছ। প্রিন্সিপালের কাছে পাঠানো হয় এরপর তাদেরকে। প্রিন্সিপাল তখন বিকাশকে বলে, দেখুন বাচ্চারা কিন্তু মা বাবার থেকেই শেখে, আর আপনি ঈশানের লাস্ট হওয়ার কথা শুনেও বাহবা দিচ্ছেন। এতে করে তো ঈশান ইমপ্রুভ করার চেষ্টাই করবে না, সে তো দিন দিন আরো ডাউন হবে। তাছাড়া তার চুলগুলো দেখুন কেমন ভাবে আছে, এসব কি কোনো স্টুডেন্টের কাতারে পড়ে? বিকাশ তখন এসব শুনে বলে, হ্যাঁ সে তার চুল কাটিয়ে দিবে। এভাবেই চুল কাটানোর কথা বলে সে সেখান থেকে কেটে পড়ে আর পরে ছেলেকে নিয়ে ঘুরতে চলে যায়। বাড়ি এসেও বিকাশ তাকে কিছুই বলে না। সে আর তার স্ত্রী বেশ প্রফুল্ল টাইপের, কোনো চিন্তা ভাবনা ছাড়াই তারা লাইফ পার করছে। ছেলেকে পড়াশোনা করার জন্য কোনো প্রেশার বা তাগিদাও তারা দেয় না। ছেলেও মা বাবার সাথে খুব বেশি ফ্রেন্ডলি ভাবে থাকে। তিনজন মিলে তাদের জীবন বেশ হাসি খুশি ভাবেই কাটছিল। ঈশানের মা আনান্যা তো সানডেতে কোনো বড় কাজ থাকলেও সে করে না, কারণ সানডে হলো তাদের ফ্যামিলি টাইম। যত যাই হয়ে যাক না কেন, সেই টাইমটা মিস করবে না। তার কাছে তার ফ্যামিলি খুব গুরুত্বপূর্ণ। এক কথায় বলতে গেলে ঈশান, আনান্যা আর বিকাশের এটা একটা ছোট্ট হ্যাপি ফ্যামিলি। আমরা জানতে পারি বিকাশের একটা শপ আছে যেখানে সে নিজে সব কাজ করে থাকে। আজ স্কুলে বিকাশ আর আনান্যা আসে কারণ সেখানে তাদের ছেলের পারফরমেন্স ছিল। এরপরই দেখা যায় ঈশান আসে বাইক রেসারের সাজে। তাকে দেখে বিকাশ সাথে সাথে থমকে যায়, যেন পুরনো কিছু স্মৃতি তাকে বড় সড়ো হিট করলো। ঈশানকে তখন টিচার জিজ্ঞেস করে, ঈশান তুমি এই ড্রেসে আসলে যে, এটা কার সাজ? ঈশান বলে, টিচার আমি আমার বাবার মতো সেজে এসেছি। টিচার এই কথা শুনে বলে, ও তাহলে কি তোমার বাবা একজন বাইক রেসার ছিলেন? ঈশান বলে, আমি জানি না সেটা, আমি শুধু দেখেছি এমন একটা ছবি বাবার ওয়ালেটে আছে, আর সেই ছবিতে আমার বাবাকে খুব বেশি সুন্দর লাগছিল। আমার কাছে আমার বাবা সুপারম্যান থেকে শুরু করে সবকিছু। আমি আমার বাবাকে খুব বেশি ভালোবাসি, তাই তো তার গেট আপ নিয়েছি। বিকাশ তখন তার ছেলের মুখে এই সবকিছু শুনে একেবারে চুপ হয়ে যায়। বাড়ি ফিরে সে তখন তার নিজের ছবিটা দেখে আর অতীতের কিছু স্মৃতি মনে করে, যেখানে সে বাইক রেসিং করছিল। তবে কোন এক কারণে এখন সেই সবটা থেকে দূরে আছে, আর সেই কারণটা আমরা সামনেই জানতে পারবো। এরপরই বিকাশকে খুঁজতে একজনকে পাঠানো হয়, কিন্তু তাকে সে না পেয়ে ফিরে আসে। যে লোকটা খুঁজতে পাঠিয়েছিল সে একেবারে হতাশ হয় আর বলে, বিকাশকে রেসের ময়দানে ফিরতেই হবে। আমি কোনো কেয়ার করি না, কে কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি বিকাশকে চাই, সে জানুক এখানে কি অবস্থা চলছে। এদিকে বিকাশ টিভিতে দেখতে থাকে তার বাবা সুনীলকে নিয়ে টিভি চ্যানেলে নিউজ হচ্ছে। সুনীলকে আইএনজি কোম্পানি থেকে রিমুভ করা হয়েছে, কারণ সে নাকি আর আগের মতো কাজ করছে না। তার নাকি অনেক গাফিলতি আছে। এক সময়ের খুব সম্মানিত ব্যক্তিকে আজ সবাই আজে বাজে কথা বলতে দুবার ভাবছে না, তাই তার খুব খারাপ লাগে। আর এখন তাকে রিমুভ করা নিয়ে আইএনজি কোম্পানির চিফ মিস্টার ইন্দ্রনীলকে রিপোর্টার প্রশ্ন করে যে সুনীলের কারণেই কিন্তু মটোক্রস ইন্ডিয়াতে ফেমাস হয়েছে। তাহলে আপনারাই বলুন তো, তাকে রিমুভ করার পেছনের আসল কারণটা কি হতে পারে? ইন্দ্রনীল বলে, ভালো মানুষকে ভালো বলতে তো সমস্যা নেই, কিন্তু একজন ফ্রডকে সবার সামনে আনতেও কোনো সমস্যা থাকার কথা না, আর আমরা সেটাই করেছি। সুনীল সেই ফ্রডদের মাঝেরই একজন। সুনীলই সবাইকে ঠকিয়েছে যারা তার উপর বিশ্বাস রেখেছিল। সে একজন লজ্জাহীন লুজার, সে একজন ক্রিমিনাল যে কিনা বিভিন্ন রাইভাল মোটরস্পোর্ট কোম্পানি থেকে টাকা নিয়েছে। এসব করেই সে আমার আইএনজি কে ধোকা দিয়েছে। রিপোর্টার বলে, আপনি তার সম্পর্কে যা যা বলছেন সেই সব কি আনফেয়ার নয়? ইন্দ্রনীল বলে, আনফেয়ার? গত 6 বছর ধরে কি আপনারা তার সম্পর্কে একটাও সাকসেস স্টোরি শুনেছেন? শোনেননি। তখন তাকে কে সাপোর্ট করেছিল? এই আমি তাকে সাপোর্ট করেছিলাম। হ্যাঁ, সে একসময় খুব ভালো রেসার ছিল, সে অনেক টাকা পয়সাও নষ্ট করেছে, কিন্তু একটাও রেসার ঠিকঠাক মতো তৈরি করে উঠতে পারলো না। আচ্ছা ধরুন আমি সুনীলকে আরো একটা শেষ চান্স দিলাম, সে কি পারবে একজন রেসারকে তৈরি করতে?
যদি পারে তাহলে আমি আমার বলা সব কথা ফিরিয়ে নিব। আর যেখানে তার নিজের ছেলেই তাকে একা ছেড়ে দিয়েছিল সেখানে আমি তার পাশে দাঁড়িয়েছি, সাপোর্ট করেছি, আর সেই আমি এখন তাকে রাখতে চাচ্ছি না, তার মানে বুঝতেই পারছেন। রিপোর্টাররা সুনীলকে তখন চারদিক থেকে ঘিরে ধরে। এই সব ব্যাপারে হাজারটা প্রশ্ন তাকে করা হয়, কিন্তু সে কাউকে কিছুই বলে না, একদম চুপ থাকে। এদিকে ইন্দ্রনীল তার লোক আমিরকে বলে, আমরা সুনীলের কাছে যত টাকা পাই সব রিকভার করো, তাকে এক চুলও ছাড় দেওয়া হবে না, পুরনো বন্ধু বলে কোনো ছাড় নেই। আর এখন থেকে সুনীলের চ্যাপ্টার একেবারে ক্লোজ। এদিকে বিকাশ অনেক কিছু ভেবে খুব মন খারাপ করছিল। তাও সে ছেলেকে স্কুলে দিতে আসে, আর তখনই সে জানতে পারে তার ছেলে একটা বাচ্চাকে মেরে নাক ফাটিয়ে দিয়েছে। এটা অনেক বড় একটা অপরাধ, এর কারণে তাকে স্কুল থেকে টিসি দিয়েই দিত, কিন্তু আনান্নে অনেক রিকোয়েস্ট করেছে বলে প্রিন্সিপাল তাকে শেষ চান্স দিয়েছে। কিন্তু এরপর আর এইসব কিছু টলারেট করা হবে না। এসব শুনে বিকাশ যখন সেখান থেকে যাচ্ছিল তখনই সেখানে ঈশানের ফ্রেন্ড আসে আর জানায়, আঙ্কেল আসলে ঈশান কিছুই করেনি। আগে প্রথমে ঝগড়াটা শুরু করে ওই ঋত্বিককে আজে বাজে অনেক কথা বলে বলে তাকে হার্ট করছিল। আসলে ঈশান ঋত্বিককে খুব সুন্দর করেই এসে বলে যে, ঋত্বিক আমাকে তোমার টিমে নিবে, আমি তোমার সাথে খেলতে চাই। কিন্তু ঋত্বিক বলে, না, আমি তোমার মতো ইউজলেসের সাথে খেলি না, আমার বাবা তোমার বাবার সাথে কথাও বলবে না। ঈশান এই কথা শুনে বলে, কেন, আমার বাবা কি করেছে? ঋত্বিক তখন বলে, তোমার বাবাও তোমার মতো একজন ইউজলেস ডিসিপ্লিন ছাড়া মানুষ। ঈশান তো এতক্ষণ নিজেকে অপমান করাটা মেনে নিচ্ছিল, কিন্তু তার বাবাকে অপমান করাটা সে মোটেও মানতে পারে না, আর তাই সে বাধ্য হয়ে ঋত্বিককে নাকে আঘাত করে বসে। বিকাশ এই সবকিছু শুনে থ হয়ে যায়। তখন ঈশানের বন্ধু আরো বলে, আঙ্কেল ঈশান সবকিছু সহ্য করতে পারলেও কখনো আপনার অপমান সহ্য করতে পারে না, তাই সে রিয়াক্ট করে বসে। বিকাশ তখন তার ছেলেটাকে দূর থেকে অনেক মায়া ভরা চোখে দেখে যে তার ছেলেটা তাকে কতটা ভালোবাসে, তাকে কেউ কিছু বললে তার কতটা খারাপ লাগে। যাক, এরপর ঈশান তার শপে আসলে সে তাকে জিজ্ঞেস করে, যে আজ প্রিন্সিপাল তোমাকে পানিশ করেছিলেন? ঈশান বলে, হ্যাঁ। দেখো বাবা, তোমার সম্পর্কে এভাবে কথা বলার রাইট কারণ নেই, এটা ভুল। আমি কাউকে তোমার সম্পর্কে আজে বাজে কথা বলতে দিব না, তুমি আমার কাছে আমার একমাত্র হিরো। এখান থেকে দৃশ্য চলে আসে 1994 সালে। বিকাশ কিছু ছেলেদেরকে মারপিট করে আর বলে, আমাদের মধ্যে যা ঝামেলা আছে তা আমাদের মধ্যেই রাখবি, এখানে যদি আর ভুলেও আমার বাবাকে টানিস তাহলে কিন্তু তোর ভালো হবে না বলে দিলাম। আমি আমার বাবার নামে একটা কথাও সহ্য করব না, তাই নিজেদের ভালো চাইলে আমার বাবার থেকে কয়েকশো হাত দূরে থাকবি। এই বলেই রেসে চলে আসে বিকাশ। বিকাশ তার বাবা সুনীলের মতোই সেরা একজন বাইক রেসার, আর বিকাশ যে ছেলেদের সাথে মারামারি করেছে তাদের মধ্যে একজন ছিল আনোয়ার, যে কিনা আজ বিকাশের সাথে রেস করবে। বিকাশের কোচ হিসেবে আছে তার নিজেরই বাবা। বিকাশ যে মারামারি করেছে এই কথা জানার পর তার বন্ধুরা বলতে থাকে যে, তুই যে মারামারি করলি এবার আনোয়ার তো তার বদলা নেওয়ার চেষ্টা করবে, আর সেই বদলা সে নেবে রেসে, আর তুই যদি তার জন্য হেরে যাস তাহলে কিন্তু তোর বাবা তোকে আস্ত রাখবে না, মনে রাখিস। ওনার কিন্তু চারদিকে খুব সম্মান আছে, এই কথা মাথায় রেখে যা করার করিস। যাক, এরপরই রেস শুরু হয়ে যায়। আনোয়ারকে তার এক লোক জিজ্ঞেস করে, ভাই তোমার কি শত্রুতা আছে বিকাশের সাথে? আনোয়ার বলে, আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই তার সাথে, কিন্তু দুইজন চ্যাম্পিয়ন কখনো বন্ধু হতে পারে না, এটাই আসল সমস্যা। যাক, এবারই রেসে চলে আসে আনোয়ার জেতার জন্য। দুর্দান্ত এক রেস চলতে থাকে এখানে। বিকাশ আর আনোয়ারের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। সবাই তো বেশ এক্সাইটেড, কে জিতবে সেটা নিয়েই সবাই টেনশনে রয়েছে। কিন্তু যতবারই বিকাশকে ব্লক করার চেষ্টা করা হয় ততবারই দেখা যায় বিকাশ সেটাকে ভেঙে বেরিয়ে আসতে পারে, কারণ তার বাবা তাকে ছোটবেলা থেকেই শিখিয়ে তুলেছে। আর এভাবেই বিকাশ ফাইনালি অনেকগুলো রাউন্ডের মাধ্যমে রেসটা জিতে যায়। বিকাশ, সুনীল সবাই তো খুব খুশি ছিল। সেখানকার সবাই তখন সুনীলকে বলতে থাকে এই রেসটা জেতা সম্ভব হয়েছে কারণ সুনীল বিকাশের কোচ, তার মতো এভাবে ট্রেনিং আর কেউ দিতে পারে না। বিকাশকেও সবাই অভিনন্দন জানায়, আর সেখানেই বিকাশের সাথে আনান্যার দেখা হয়। আনান্যা রেসের ছবি তুলছিল, সে তো এসেই প্রশংসা করে যায় বিকাশের, কারণ তার রেস তার কাছে ভীষণ ভালো লেগেছে। তবে দেখা যায় এই রেস নিয়ে বিকাশের বাবা অতটা সন্তুষ্ট নয়। সুনীল তখন বিকাশকে বলে, সবাই ভাবছে তুমি জিতে গিয়েছ, কিন্তু আমি খেয়াল করেছি তোমার আগের থেকে অতিরিক্ত 5 সেকেন্ড বেশি সময় লেগেছে এই রেসটা শেষ করতে। তুমি রেসের মাঝে
পেছনে কেন তাকিয়েছিলে? বিকাশ তখন বলে, কারণ সে আমাকে ব্লক পাস করছিল বাবা। সুনীল তখন বলে, আমি তোমাকে কি বলেছিলাম যে যারা পেছনে তাকায় তারাই হারে, আর তুমি ভাবছিলে হেরে যাবে। তোমার ভেতরে সেই ভয় কাজ করছিল, আর এ কারণেই তুমি পেছনে তাকিয়েছিলে। বিকাশ বলে, ঠিক আছে বাবা, এমনটা আর হবে না, এরপর থেকে আমি খেয়াল রাখবো। সুনীল বলে, যা হবার হয়েছে, তবে আর যেন এমন না হয়, সেজন্য আজ প্র্যাকটিস হবে। চলো জলদি চলে আসো। এই বলে সুনীল সেখান থেকে চলে যায়। বিকাশকে তখন তার বন্ধুরা বলে, সব ভুলে যাবে ইনি, কিন্তু এটা ভুলবে না যে সে তোর কোচ। বাবা যে সেটাও তার মাথায় থাকে না কোচ হয়ে। এই আচরণ চলে সব সময়। বিকাশ তখন সেখান থেকে এসে আনান্যার সাথে মিট করে। আনান্যা আর বিকাশ তখন রিলেশনশিপে আছে, তাই তারা তাদের কিছু প্রাইভেট মুহূর্ত শেয়ার করে। দুজনে তো খুব হ্যাপি ছিল। এখান থেকে দৃশ্য আসে ইন্ডিয়ান স্পোর্টস অথরিটির অফিসে, যেখানে সুনীল বলে, প্রায় 30 বছর হয়ে গেছে ইন্ডিয়াতে মটোক্রস এসেছে, কিন্তু এখন পর্যন্ত এটা নিয়ে কোথাও ব্রডকাস্ট হয়নি। প্লিজ আপনি কথা বলে ফান্ড রিলিজ করার ব্যবস্থা করার চেষ্টা করুন। সুদর্শন তখন বলে, এটা সহজ নয় সুনীল, আমি যখনই মটোক্রসের ব্যাপারে কথা বলতে চাই তারা রীতিমতো কল কেটে দেয়, আমি কিভাবে বলবো? সুনীল বলে, প্লিজ চেষ্টা করুন, তাহলে ইয়াংরা ট্যালেন্ট শো করার আশা পাবে। আরে স্পোর্টস তো স্পোর্টসই, তাই না? এখন সেটা যে কোনো কিছুই হতে পারে। সুদর্শন বলে, এটা এত সহজ ব্যাপার নয় যতটা তুমি বলছো। ধরো যদি তুমি এই খেলা সম্পর্কে না বলো, তাহলে কেউ হয়তো জানবেই না পৃথিবীতে এমন ধরনের কোনো খেলাও এক্সিস্ট করে। তাই হবে না এই খেলার জন্য ফান্ড রিলিজ করা। তুমি অহেতুক সময় নষ্ট করো না, তোমার নিজেরও সময় নষ্ট হচ্ছে আর আমারও, তাই বাদ দাও। এই বলেই সুদর্শন সেখান থেকে চলে যায়। সুনীলের মাথাতে তখন জেদ চেপে যায় যে সে তার স্বপ্নকে হার মানতে দিবে না, ফান্ড তার লাগবেই লাগবে। তাই সে যায় তার বন্ধুর কাছে। সে জব করতো আইএনজি কোম্পানিতে। তার বন্ধু তখন বলে, আমার বসের মতো ইন্ডিয়ান রেসাররা লুজার, তারা কিচ্ছু পারবে না, তাই ইনভেস্টমেন্টও অসম্ভব। তাই কি দরকার তার সাথে মিটিং করে? সুনীল বলে, দরকার আছে, আর ভুল ধারণা ভাঙারও দরকার আছে, তাই আমি যাব তার সাথে মিট করতে। এবার সুনীল বিমানে করে উড়ে চলে আসে সোজা জার্মানিতে। সে দেখা করবে এবার কোম্পানির বস ইন্দ্রনীলের সাথে। ইন্দ্রনীল সুনীলকে দেখেই বলে, দেখো আমি ইন্ডিয়ান রেসারদেরকে স্পন্সর করি না, আর আমার কোনো আগ্রহ নেই এতে, তাই তোমার সাথে এসব নিয়ে মিট করার কোনো ইচ্ছাও নেই। তবে তোমার এত ইচ্ছা, তাই আমি তোমাকে যাও 5 মিনিট দিলাম, বলো দেখি কি বলতে পারো। সুনীল প্রথম কথাতেই আটকে দেয় 5 মিনিট সময়কে। সে মুচকি হেসে বলে, আমি এসেছি এখানে আপনাকে এটা জানাতে যে আপনি কি মিস করে যাচ্ছেন। এবার তারা দুজন বসে কথা বলার জন্য। সুনীল বলে, বিকাশ সবচেয়ে বেস্ট রেসার, মটোক্রস সেটা দেখেছে। সে গেম চেঞ্জ করে ব্যাপারটা এমন নয়, বরং সে কমান্ড করে গেমকে। ইন্দ্রনীল এসব শুনে বলে, আমি জানি ইন্ডিয়ান মটোক্রসকে, সেখানে কোনো মিডিয়া থাকে না, ক্রাউড থাকে না, এইসবের কোনো ফিউচার নেই, আসলে বোঝার চেষ্টা করো। সুনীল বলে, 83 সালে তো কপিল দেবেরও আশেপাশে কোনো ক্রাউড ছিল না স্যার, আর এখানে তো বিকাশের রেসের ফুটেজও আছে, কোনো ড্রামা নয়, এডিট নয়, শুধুমাত্র রিয়েল প্যাশন। এটা দেখে নিবেন আপনার পরবর্তী ইনভেস্টমেন্ট কলের আগে। আমি টাকা চাই না, আমি চাই আপনার কোম্পানির সাপোর্ট, এটা হলেই হবে। মেশিন পার্টস আর ফ্যাক্টরি সাপোর্ট, আর বাকি সবার মতন আপনার কোম্পানিরও নাম উঠবে পেপারসে। তো বিকাশকে স্পন্সর করলে আপনার একমাত্র নাম সেখানে উঠবে। ইন্দ্রনীল এসব শুনে বলে, আপনার সত্যি অনেক বেশি কনফিডেন্স, ফেভার চাইতে এসেও এত কনফিডেন্স। সুনীল বলে, আমি ফেভার চাইতে আসিনি, আমি আপনাকে অফার করছি, ফিউচার অফার করছি, আর সেই মটোক্রসের ফিউচার হচ্ছে বিকাশ। তোমার 5 মিনিটের মধ্যে 3 মিনিট শেষ, বাকি 2 মিনিট আমি আপনাকে দিচ্ছি ভাবার জন্য। এই বলেই সুনীল সেখান থেকে চলে যায়। ইন্দ্রনীল এরপর কল করে তার কর্মচারীকে আর জিজ্ঞেস করে, এই সুনীলটা আসলে কে? কর্মচারী বলে, স্যার সে হচ্ছে ফর্মার রেসার, সে 18 বার চ্যাম্পিয়ন হয়েছে, 57 সাউথ জোন টাইটেলসও আছে তার পুরো জীবনে সে 100টা রেস করেছে, কিন্তু সবকিছুর এন্ড হয় সাপোর্টের অভাবে। ইন্দ্রনীল এসব শুনে বলে, তো সে কি এখানে আমার কাছে একটা চান্স চাইতে আসেনি? কর্মচারী বলে, হ্যাঁ স্যার। ইন্দ্রনীল তখন বলতে থাকে, কিন্তু সে এমন ভাব ধরলো যেন সে উল্টো আমাকেই একটা অপরচুনিটি দিচ্ছে। এই বলেই সে কল কেটে দেয়। তারপর 1 সপ্তাহ কেটে গেলে সুনীলকে ইন্দ্রনীল অফিসে ডেকে আনে, তাকে আশা দেয়, সারাদিন অপেক্ষা করিয়ে তারপর কল করে জানায় রিজেক্টেড। আসলে সবকিছু ইন্দ্রনীল ইচ্ছে করেই করেছে, নিজের ইগো স্যাটিসফাইড করতে। এই ব্যাপারটা খুব ভালো করেই বুঝতে পারে সুনীল, তাই সে রাগ আর জেদ নিয়ে এসে দেখে সিনেমায় মগ্ন হয়ে আছে বিকাশ। এটা দেখে তার আরো রাগ হয়, তাই সে সুনীলকে ধরে বাইরে নিয়ে আসে আর বলে, তুমি কি জানো না তোমার প্র্যাকটিস আছে? তোমার জীবন বাকি সাধারণ মানুষের মতো নয়, তুমি ইউনিক, অন্যদের মতো তোমার গার্লফ্রেন্ড থাকা যাবে না,
যে তোমাকে ডিস্ট্র্যাক্ট করবে। তোমার ফোকাস একমাত্র এই রেসেই থাকতে হবে, বুঝতে পারলে? যদি তুমি এইভাবে অন্যের গল্পের সিনেমা দেখো তাহলে নিজের গল্প লিখতেই ভুলে যাবে। তাই যাও, গিয়ে রেস্ট করো, আর কাল ট্র্যাকে থাকবে, একদম অন টাইমে। বিকাশও তখন বলে, হ্যাঁ বাবা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এই বলে বিকাশ যাওয়ার সময় ভাবছিল ছোটবেলায় তাকে তার বাবা সব সময় বলতো যে সে তাকে কন্ট্রোল করছে না, বরং ডিসিপ্লিনের মধ্যে রাখছে, কারণ সে অনেক স্পেশাল। সে অন্যদের মতো নয়, সে হচ্ছে একটা ডায়মন্ড, আর এই পৃথিবীর মানুষকে তার সেই উজ্জ্বল ঝকঝকে আলো দেখাতেই হবে। তার জন্য তাকে এইভাবে সামলাতে হচ্ছে। বিকাশের একমাত্র ধ্যান ধারণা সবকিছুই বাইক রেসিং হওয়ার কথা, এমনকি সুনীল যে তার বাবা সেটাও তাকে ভুলতে হবে। তার মাথায় শুধুমাত্র রেসিং নিয়েই চিন্তা চলতে হবে, তবেই সে সাকসেসফুল হবে। তো বিকাশ এই সবকিছু ভেবে কিছুটা তো ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছিল যে তার বাবা তাকে একদমই ইমোশনলেস হতে বলছে, তাকে বাধ্য করছে। এসব তার খুব একটা ভালো না লাগলেও তার বাবার জন্যই সেই সব কিছু করছে, কারণ সে তার বাবাকে অনেক ভালোবাসে। যাই হোক, বিকাশ যেহেতু তার বাবাকে খুব মানে, তাই তার কথা মতো সকাল সকাল একাই প্র্যাকটিস শুরু করে দেয়। এভাবেই দিন রাত কঠিন রকমের প্র্যাকটিস করছিল বিকাশ। আনোয়ার এসব দেখে তার কোচকে বলে, আমার আর বিকাশের মাঝে কি তফাৎ? তার কোচ বলে, অনেক কিছুতেই তফাৎ, আর সবচেয়ে বড় তফাৎ, বিকাশ একজন চ্যাম্পিয়ন। বিকাশের শুরু হয় যেখানে, তুমি সেখানে ক্লান্ত হয়ে পড়ো। তো বুঝতেই পারছো ব্যাপারটা। আমি আজ পর্যন্ত অনেক বাইকার দেখেছি, কিন্তু বিকাশ তাদের থেকে একেবারেই আলাদা। তার সাথে তুমি অন্তত যদি একটা রেস জিততে পারতে। যদিও আমি জানি তুমি পারবে না, তাও বলছি আর কি। স্বাভাবিকভাবে এসব কথায় আনোয়ারের ইগো বেশ হার্ট হয়, তাই সে এবার আইডিয়া বের করে বিকাশকে উস্কে দেওয়ার। আনোয়ার তাই ইচ্ছে করে বিকাশকে অপমান করে আর বলে, তুমি নিজেকে চ্যাম্পিয়ন বলো তাই না? সেই একই রেস, একই জাম্প, কিন্তু এইবার জায়গা চেঞ্জ করে পাহাড়ের মধ্যে রেস করে দেখাও তো। আমিও দেখতে চাই কত বড় রেসার তুমি। কি নিবে চ্যালেঞ্জ? করবে প্রমাণ যে আসলেই তুমি চ্যাম্পিয়ন কিনা? যদি এই চ্যালেঞ্জ না নাও তাহলে আমি ধরেই নিব তুমি আসলে একটা কাওয়ার্ড। তো বিকাশ তখন ভেবে নেয় সেই চ্যালেঞ্জটা নিবে। কিন্তু এদিকে আনান্যা পাহাড়ের খাদ চেক করে বলে, এখানে কতজন মারা গেছে বলে মনে হয় তোমার? এটা একটু বেশি রিস্কি হয়ে যাচ্ছে না? না মানে আমি তোমার জন্য চিন্তা করছি না, আমি তো আনোয়ারের কথা ভাবছি। বেচারা সত্যিই খুব ব্যথা পেতে চলেছে, আর আমি জানি তুমি এবারও রক করবে। তাই আমি আগামীকাল আসবো রেস দেখতে। বোঝাই যায় আনান্যা তাকে নিয়ে কতটা কনফিডেন্ট। এবার আর কি, চ্যালেঞ্জ অনুযায়ী তারা দুজন রেস শুরু করে, আর বরাবরের মতো এবারও শেষে এসে বিকাশ জিতে যায়। বিকাশ পুরো খাতটাই পার করে ফেলে এক জাম্প করে, আর তখনই ছবি তুলে আনান্যা। আর সেই সময় হার মানতে বাধ্য হয় আনোয়ার। এবার এই সবকিছু জানার পর সুনীল বিকাশের উপর খুব রেগে যায়। সে তো এসেই তাকে একটা কষে থাপ্পড় মারে। বিকাশ বলে, আমি জিতেছি বলে মারলে নাকি? সুনীল বলে, তুমি প্রফেশনাল রেসার, আর তোমার থাকার কথা ট্র্যাকে, তোমার রোডসে বা পাহাড়ে রেস করার কথা না, বুঝতে পারলে? না হলে তোমার আর তাদের মধ্যে কি তফাৎ থাকবে? বিকাশ বলে, তারা আমাকে কাওয়ার্ড বলেছিল, তাই আমি তাদেরকে এমন কিছু করে দেখিয়েছি যাতে তারা হারে হারে বুঝতে পারে যে আমি হচ্ছি বুলেট সুনীলের ছেলে। আর দেখো বাবা, রাগ শুধু তোমার একারই নেই, আমারও আছে। এই বলেই বিকাশ সেখান থেকে চলে যায়। সুনীলও তার এসব কথার উত্তরে আর কিছুই বলতে পারে না। দৃশ্য চলে যায় পরের দিন। দেখা যায় বিকাশের সেই ছবিটা দিয়ে একটা ম্যাগাজিন বের হয়, যা দেখার পর ইন্দ্রনীল নিজে আসে সুনীলের সাথে দেখা করতে, আর বলে, আমি দেখেছি বিকাশের ফুটেজ, সত্যি অনবদ্য রেস ছিল সেটা। আমি তো ভাষা খুঁজে পাচ্ছি না যে কি বলবো। আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি। কিন্তু তুমি আমাকে আগে জানালে না কেন যে বিকাশ তোমার নিজের ছেলে? সুনীল বলে, আমি আপনার কাছে ফেভার চাইতে আমার ছেলে বিকাশের জন্য আসিনি, আমি এসেছিলাম চ্যাম্পিয়ন ফিউচার বিকাশের জন্য। তখনই সেখানে বিকাশ আসে। বিকাশকে দেখে ইন্দ্রনীল বলে, তোমার এই সাহসিকতার জন্যই আমার কোম্পানি তোমাকে এখন থেকে স্পন্সর করবে, আর এই সবই হবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য। আচ্ছা একটা কথা বলো, তুমি যে পাহাড় থেকে জাম্প করে গেলে, যদি পড়ে যেতে তখন কি করতে? একবারও কি ভয় করেনি? বিকাশ বলে, আমার কোচ হচ্ছেন সুনীল নারায়ণ, তো আমি পড়ে যাব কি করে? ইন্দ্রনীলের আর কিছু জানার থাকে না। সে খুব ভালো করেই বুঝতে পারে সুনীলের কত পাওয়ার আছে। ইন্দ্রনীল তখন স্মাইল করতে করতে চলে যায়। এবার কন্ট্রাক্ট সাইন করতে আসে সুনীল ইন্দ্রনীলের কাছে। ইন্দ্রনীল তখন বলে, এটা হচ্ছে আগামী 6 বছরের কন্ট্রাক্ট, আপনি একবার চেক করে নিন। সুনীল বলে, করতে হবে না, আমার বিশ্বাস আছে বিকাশের উপর। এদিকে বিকাশকে এসে আনান্যা জানায় সে প্রেগনেন্ট।
এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে 2003 সালের দৃশ্য দেখানো হয়, যেখানে সুনীলের কাছে চারিদিক থেকে চাপ আসছিল, কারণ কন্ট্রাক্টটা ভেঙে তার ছেলে চলে গিয়েছিল কোনো একটা কারণে। এইদিকে নিউজ দেখার পর বিকাশ এসে আনান্যাকে বলে, আমি রেস করতে চাই। এই কথা শুনে আনান্যার তখন অতীতের কিছু ভয়ঙ্কর ফ্ল্যাশব্যাক আসে। সে কথাটা তখন না শোনার ভঙ্গি করে বলে, দেখো এসব কথা রাখো, আর তুমি ঈশান হলিডেতে চাই, চলো। বিকাশ বলে, আমি একই ভুল দ্বিতীয়বার করব না। আমার ছেলে ঈশান স্কুলে মারপিট করেছিল আমার নামে আজে বাজে কথা শুনে, আর সেখানে তো আমার বাবার আজকের পরিস্থিতির জন্য আমি নিজেই দায়ী। তাই আমাকে আবারও বাবার হাত ধরতে হবে, ট্র্যাকে ফিরতেই হবে। এই বলেই বিকাশ সেখান থেকে চলে যায়। আনু অর্থাৎ আনান্যা তাকে আর আটকাতে পারে না, কারণ সেও বুঝে গেছে সে চাইলেই এখন আর পারবে না তাকে আটকাতে, কারণ বিকাশ তার বাবাকে অনেক ভালোবাসে, আর বাবার এই পরিস্থিতিতে সে অবশ্যই তার বাবার পাশে দাঁড়াবে। যাক, এরপরই বিকাশ আসে তার বাবার কাছে সব জরুরি জিনিসপত্র নিয়ে। সুনীল তো বিকাশকে দেখেই রেগে যায়। সে আসলে অনেক অভিমান করেছিল ছেলের উপর, তাই সে তার লোককে বলে, সে এখানে কেন এসেছে তাকে বলো এখান থেকে চলে যেতে, তার মুখ আমি দেখতে চাই না। তার লোক তখন বলে, না আমি এসব বলতে পারবো না, মানে সে এত কষ্ট করে এত দূরে এসেছে, এভাবে কিভাবে যেতে বলবো? বেচারা অনেক লম্বা ট্রাভেল করেছে বস, সে তার ভুল বুঝতে পেরেই ফিরে এসেছে, তাই আমি তাকে রুম দেখিয়ে দিচ্ছি। এই বলেই সে সেখান থেকে বাইরে চলে যায়। এরপরই বিকাশ আসে ইন্দ্রনীলের সাথে কথা বলতে। ইন্দ্রনীল তখন তাকে দেখে অবাক হয়ে যায় আর বলে, তো কেমন আছো তুমি, আর এখানে কি মনে করে আসা হলো? বিকাশ বলে, আমি এখানে এসেছি আপনাকে এটা জানাতে যে আমি ব্যাক করেছি। ইন্দ্রনীল বলে, বুঝতে পেরেছি, কিন্তু এখনই কেন? বিকাশ বলে, কারণ আপনি আমার বাবার ব্যাপারে অনেক আজে বাজে কথা বলেছেন, তার পেছন পেছন পলিটিক্স করেছেন। তবে এখন থেকে এসব করার আগে ভেবে দেখবেন, কারণ আমি তার পাশে আছি তার সাপোর্ট হয়ে। ইন্দ্রনীল তখন বলে, আমাকে কি তুমি ধমক দিচ্ছ, হুমকি দিচ্ছ? বিকাশ বলে, না স্যার, আমি বলছি আমি ভয়হীন একটা ছেলে। ইন্দ্রনীল তখন বলতে থাকে, কি করবে তুমি? হ্যাঁ? বিকাশ বলে, সেটা আমি নিশ্চিত না স্যার, আমি এবার আমার বাবার শক্তি হয়ে থাকবো, তাকে এবার আমি কোনোভাবেই হাঁটতে দিব না। আর আপনি যদি আমার এই ইমোশন না বুঝে থাকেন, তাহলে আপনার ছেলেকে জিজ্ঞেস করবেন যে বাবার নামে আজে বাজে কথা বললে তখন তার কেমন ফিল হয়, তাহলেই আমার ইমোশনটা আপনি বুঝতে পারবেন। এই বলেই বিকাশ সেখান থেকে চলে যায়। এরপরই দেখা যায় সুদর্শনের সাথে দেখা হয় সুনীলের। সে তখন সুনীলকে থ্যাঙ্কস জানায় এত অল্প সময়ে দেখা করার জন্য, আর জিজ্ঞেস করে কবে থেকে ট্রেনিং শুরু করবে, আর আমি শুনেছি বিকাশ এসেছে। সুনীল তো বিকাশের নাম শুনেই রেগে উঠে চলে যায়। সুদর্শন তাকে আটকালে সুনীল বলে, আমি আবার নিজেকে বোকা হতে দিব না সুদর্শন। সুদর্শন বলে যে একবার ফিরে আসে সে আর পালাবে না, আমার মনে হয় তাকে এবার বিশ্বাস করা উচিত। সে অনুতপ্ত, তাই আর বিশ্বাস ভাঙবে না, একবার তাকে বিশ্বাস করে দেখতে পারো। সুনীল বলে, সে যেভাবে ফিরেছে সেভাবেই আবার চলে যাবে, কারণ সে প্রবলেম ফেস করে না, বরং প্রবলেম থেকে পালিয়ে যায়। ওইদিকে বিকাশ বলে, আমি সেই সব লোকদের মুখ বন্ধ করব যারা আমার বাবাকে নিয়ে বাজে কথা বলেছে, যারা আমার বাবাকে অপমান করেছে। তাদের জানতে হবে আমি হচ্ছি সুনীল নারায়ণের ছেলে, আর আমি জিতবই। ওইদিকে সুনীল সুদর্শনকে বলে, সে আনফিট, সে জিততে পারবে না, আমি জানি সে জিততে পারবে না। এই বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আনোয়ারও জানতে পারে যে আবারও রেস করতে ফিরেছে বিকাশ। এটা শুনে সে হাসতে থাকে, কারণ অতীতে সে বলেছিল যে আজকের রেসে আমি হারলেও সমস্যা নেই, কিন্তু সে জিতলে হবে না, তাকে হারতেই হবে এবার। তো হতে পারে আনোয়ারই কিছু একটা করেছিল যার জন্য সেদিন দুর্ঘটনায় পড়ে যায় বিকাশ। এদিকে বিকাশ তার রেসিং শুরু করার সম্পূর্ণ প্রস্তুতি শুরু করে। তার পুরনো বাইকটাকেই সে নতুন করে নিজের মতো সাজিয়ে নিচ্ছিল। সবটাই দূর থেকে দেখে তার বাবা, কিন্তু তাও সে কনভিন্স হতে পারছিল না যে বিকাশ তাকে আর ছেড়ে যাবে না। যাক, বিকাশ তার মতো প্র্যাকটিস করছিল তার নতুন বাইক দিয়েই। তখনই একটা বাইকার তাকে বলতে থাকে, শুনেছি তুমি অনেক কিছু করেছিলে অতীতে, আমার কাছে মনে হয় তুমি আমার সাথে রেসে হেরে যাবে, পারলে আমার সাথে রেস করে দেখাও, কি সাহস আছে? বিকাশকে তখন বাড়ি বলে, তার সাথে কথা বলিস না তো, সে ইচ্ছে করেই তোকে বিরক্ত করছে উস্কে দেওয়ার জন্য। তখনই বাইকারটা বিকাশকে তার বাবা তুলে গালি দেয়। আর এবার তো বিকাশ আর নিজেকে আটকে রাখতে পারে না, সোজা অ্যাকশনে চলে আসে, মারপিট করে অবস্থা খারাপ করতে থাকে। ওইদিকে ইন্দ্রনীলকে দেখা যায়, সে তার ছেলেকে বিকাশের বলা কথাটাই জিজ্ঞেস করে। সে তার ছেলেকে বলে, যদি কেউ আমাকে নিয়ে অপমানজনক কথা বলে তাহলে তুমি কি করবে, কিভাবে রিয়াক্ট করবে? যদি আমাকে সবাই চিটার আর লুজার বলে? তার ছেলে উত্তরে বলে, আমি তাদেরকে শুট করে দিব বাবা, আমি তোমাকে অপমান করবে এমন কাউকে পৃথিবীতে রাখতে চাইবো না। তো এবার
ইন্দ্রনীল বুঝতে পারে বিকাশের চোখ মুখের না বলা সেই ভাষা, সেই আগুন সম্পর্কে, যে এবার বিকাশ মানুষ হয়ে নয় বরং ফায়ার হয়ে ফিরেছে। তাই সে লড়াই না করে ময়দান থেকে পালাবে না, এতটুকু তো নিশ্চিত। তো এদিকে ওই বাইকার মার খাওয়ার পরও বলে তার সাথে রেসের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে। বিকাশের পর বাড়ি এসে তার ছেলের সাথে কিছুক্ষণ কথা বলে। তার ছেলে বারবার তাকে বলছিল বাড়ি ফিরতে। সেই সময় সুনীল ডাকলে কল কেটে দেয় বিকাশ। বিকাশকে সুনীল বলে, তুমি তাকে মারলে কেন? বিকাশ বলে, তুমি হয়তোবা নিজের অপমানের জন্য তাকে ছেড়ে দিবে, কিন্তু আমি আমার বাবার অপমানকে এভাবে ছেড়ে দিব না। সুনীল তখন বলে, তোমার কি মনে হয় তারা আমার সম্পর্কে খারাপ কথা বলা বন্ধ করে দিবে কারণ তুমি তাকে মেরেছ? অসম্ভব। তাই প্লিজ এখানে সময় নষ্ট না করে ফিরে যাও, নিজের দুনিয়ায় যাও। আমি তোমাকে ট্রেন করতে পারবো না। বিকাশ বলে, কেন? আমার বডি নেই বলে? সুনীল বলে, না, বডি তো জিম করলেই ফিরে আসবে। বিকাশ তখন বলতে থাকে, তাহলে কেন কেন আমাকে ট্রেন করাতে চাচ্ছ না তুমি? সুনীল বলে, কারণ তুমি একটা কাপুরুষ, আর আমি জানি না একটা কাওয়ার্ডের সাথে কিভাবে কাজ করতে হয়। তোমার তো শুধুমাত্র অজুহাত চাই পালিয়ে যাওয়ার, তাই আমি সত্যিই জানি না এরকম টাইপের কাওয়ার্ডদের সাথে কিভাবে কাজ করতে হয়। এই বলেই সে সেখান থেকে চলে যায়। বিকাশ তখন খুব রেগে যায় যে তাকে তার বাবা কাওয়ার্ড বলেছে, তাই সে এবার প্রমাণ করেই ছাড়বে যে সে কাওয়ার্ড নয়। তাই এবার সে চলে যায় ওই বাইকারের সাথে পাহাড়ে রাইড করতে। আমরা তখন অতীতের ব্যাপারে জানতে পারি। আসলে তখন সবকিছু ঠিকঠাকই যাচ্ছিল। কন্ট্রাক্ট সাইনের পর থেকে সব স্মুথলি চলতে থাকে। সবাই তো সবকিছু নিয়ে ভীষণ হ্যাপি ছিল। তবে এরই মাঝে দেখা যায় আনুকে বিয়ে করে ফেলে বিকাশ। তবে সেটা সবার থেকে লুকিয়ে। সে ভেবেছিল সবটা সবাইকে জানাবে, তবে তার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের পর। তার আগে নয়, তার আগ পর্যন্ত তাদের এই ব্যাপারটা তারা গোপনই রাখতে চায়। তবে মালয়েশিয়াতে যখন সে চ্যাম্পিয়নশিপ কম্পিটিশনে আসে, তখন আনোয়ার একটা লোককে দিয়ে তার বাইকের ব্রেকটা নষ্ট করে রাখে, যাতে করে সে কিছুতেই রেসে জিততে না পারে। আসলে আনোয়ার তো তাকে কোনোভাবেই হারাতে পারছিল না, তাই এই পদ্ধতি অবলম্বন করে। আর বিকাশ তো এই ব্যাপারে কিছুই জানতো না। যাক, এরপরই রেস শুরু হয়। সবকিছু প্রথমে ঠিকই যাচ্ছিল, বিকাশও বেশ কনফিডেন্ট ছিল, কিন্তু এরপরই শুরু হয় ব্রেক নিয়ে সমস্যা। তারপরও প্রচুর চেষ্টা করে যাচ্ছিল বিকাশ। সে কোনোভাবেই হেরে যেতে রাজি নয়, তাই সে তার মতো চেষ্টা চালিয়ে যায়। কিন্তু এর মধ্যে আবার আনোয়ারের বাইকে আগুন লেগে যায়। এইটা দেখে তো বিকাশ আর বসে থাকে না, সে সাথে সাথে তাকে পানিতে ফেলে বাঁচায়। আর তখনই টিভিতে প্রচার হচ্ছিল যে বাইকে আগুন লেগেছে সেটা হয়তোবা বিকাশ। আর এইটা দেখেই তো আনুর অবস্থা খারাপ হয়ে যায়, তার সাথে সাথে লেবার পেন উঠে যায়। আর এক মুহূর্ত দেরি না করে তাকে দ্রুত হসপিটালে নেওয়া হয়। আর এদিকে রেসও শেষ হয় বিকাশের। সে চ্যাম্পিয়ন হতে পারে না, 3 নাম্বার হয়। এরপর দেশে ফিরে এসেই সে আগে চলে যায় আনুর কাছে, কারণ আনুর জন্য তার অনেক চিন্তা হচ্ছিল। আনু তখন বিকাশকে দেখে বলে, টিভিতে যখন তোমার বিপদের কথা শুনেছি তখন আমি বুঝলাম যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আর এখন তো আমাদের জীবনে আমাদের ছেলে আছে, তাই আমি চাই তুমি রেসটা ছেড়ে দাও, নাহলে তোমার কিছু হয়ে গেলে আমি সত্যিই জানি না আমি কি করব। তাই প্লিজ এসব ছেড়ে দাও। বিকাশ তার কথা শুনে অবাক হয় আর বলে, কি বলছো? আমি তো ঠিক আছি, দেখতেই পারছো। আনু বলে, হ্যাঁ, একটুর জন্য বেঁচে এসেছো। আমি পারবো না আজীবন এসব টেনশনে থাকতে যে তুমি রেস শেষে বাড়ি সুস্থভাবে ফিরবে কিনা। তাই আমি চাই তুমি এসব ছেড়ে দাও। বিকাশ বলে, না, আমি পারবো না, এসব আমার দ্বারা হবে না। রেস ছাড়া মানে আমার বাবাকে ছাড়া, যেটা আমি কখনোই করতে পারবো না। আমি আমার বাবাকে কিভাবে ছাড়বো? আনু বলে, দেখো, তুমি নিজেও তো এখন বাবা, আমাদের তোমাকে প্রয়োজন। ভেবে দেখো এখন তুমি কি চুজ করবে। বিকাশ বলে, এইভাবে কিভাবে চুজ করব? তখনই নার্স যখন তার হাতে প্রথমবারের মতো ছেলে ঈশানকে রাখে, তখনই বিকাশ সবকিছু ভুলে যায়। আর আনুর কথাতেও সাথে সাথে রাজি হয়ে তার প্রিয় রেস ছেড়ে দেয়। সে তো তার বাবার সামনেও আসে না, শুধু একটা চিঠি পাঠিয়ে লিখে দেয়, বাবা, আই এম সরি, আমি খুব লজ্জিত, তাই তোমার সামনে আসার সাহস করে উঠতে পারিনি। আমি প্রথমেই তোমাকে ধোকা দিয়েছি নিজের বিয়ে লুকিয়ে, আর তারপর আমি যা করেছি রেসে, এরপর তো আর মুখও দেখাতে পারবো না। পারলে আমাকে মাফ করে দিও বাবা, আই এম সরি, আমি রেসিং কুইট করছি। এইটা দেখে তো সুনীল অনেক কষ্ট পায়। সে রাগে দুঃখে অভিমানে বলতে থাকে, আমি তাকে গত 25 বছর ধরে বড় করার পর সে আজ এক টুকরো কাগজের লেখায় সব শেষ করে চলে গেল। এই বলে সে সেটা দুমড়ে মুচড়ে ফেলে দেয়। তো এই হচ্ছে বিকাশের রেসিং ছাড়ার কারণ। যাক, বর্তমানে বিকাশ রেস করতে করতে সেই পাহাড়ে এসে থামে।
অতীতের অনেক কিছু নিয়েই তার প্রচন্ড রিগ্রেট ফিল হতে থাকে। এইদিকে সুদর্শন এসে সুনীলকে জানায় খুব জলদিই আবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হবে, আর এটা হবে জার্মানিতে। হাতে তো অনেক সময় কম, বিকাশকে তৈরি করতে হবে, নাহলে হবে না। আর যত ফান্ড, স্পন্সর, মিডিয়া লাগবে সেগুলো সে ম্যানেজ করে দিবে, এসব নিয়ে তাদেরকে চিন্তা করতে হবে না। সে যে এতগুলো কথা বলছিল, কিন্তু তার সামনে সুনীল এমন ভাব ধরে থাকে যেন সে কিছুই শুনছে না। পুরো ব্যাপারটাকে সে ইগনোর করার চেষ্টা করছিল। আর এদিকে আনোয়ারও তৈরি হচ্ছিল নতুন জেদের সাথে, যাক এদিকে সুনীলকে দেখানো হয়। অনেক ভেবে সে বলে আমি শুধুমাত্র তার কোচ হয়ে ট্রেনিং করাবো, তার বাইরে কিচ্ছু না। বিকাশ তো এই কথা শুনেই খুশি হয়ে যায় যে তার বাবা অন্তত রাজি তো হয়েছে। এরপরই শুরু হয় বিকাশের প্র্যাকটিস, আবারও সুনীলের হাত ধরে। বিকাশ তো খুব মন দিয়ে সবকিছু করছিল। এরপরই আনোয়ারের সাথে দেখা হয় বিকাশের। আনোয়ার বলে আমাকে দেখে করুণা করবে না, আমাকে দেখো যে আমি একদম ঠিক আছি। আমি তো ভাই ভাবিনি তোর সাথে আমার আবারও এভাবে দেখা হয়ে যাবে। আমি তোকে মারতে চেয়েছিলাম, কিন্তু উল্টো তুই আমাকে বাঁচিয়ে দিলি। আর আজ আমি বেঁচে আছি তোর জন্যই ভাই। যাই হোক, তুই কি চাস এখন আমি রিপে করি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে? না না, তুই ভুল ভাবছিস। আমি যতদূর জানি এই পৃথিবীতে দুইটা চ্যাম্পিয়ন আছে, এক আমি আর এক তুই। যেহেতু আমার অবস্থা শেষ, আমি আর খেলতে পারবো না, কিন্তু তুই পারবি। আর আমি তাই তোকে সাপোর্ট করব, কারণ আমি চাই দুনিয়া জানুক ইন্ডিয়ান রেসার সম্পর্কে। তো আনোয়ার এবারে স্পন্সর করে আর ফুল সাপোর্ট দেয় বিকাশের ট্রেনিং এ। সে বিকাশের জন্য একটা বাইকও তৈরি করে দেয়। এসব দেখে আনোয়ারকে তার কোচ ফাইনালি চ্যাম্পিয়ন বলে ডাকে, কারণ আনোয়ার এখন ভালো হয়ে গেছে। এসব দেখে তার অনেক ভালো লাগে। এরপর সুদর্শনকে দেখা যায়। সে একদিন বিকাশের সাথে দেখা করে। সুদর্শন বলে তোমার চলে যাওয়ার পর সুনীলের সাথে ইন্দ্রনীল দেখা করে। ইন্দ্রনীল অনেক অপমান করে সুনীলকে। সে বলে যে আমরা স্পন্সর করেছিলাম প্রথম হবার জন্য, তৃতীয় হব বলে নয়। সুনীল তখন তাকে বলেছিল বিকাশ তার সর্বোচ্চটা করেছে, সে আর কি করতে পারত। ওই ব্রেক নষ্ট হওয়ার পরে তার তো জীবনও চলে যেতে পারত, কিন্তু তাও তো সে কোনো মতে তৃতীয় হতে পেরেছে। ইন্দ্রনীল এসব শুনে বলে আমি জানি না, কিন্তু আমি এমন কিছু আশা করিনি। তো এখন তোমার ছেলে কোথায় শুনি? তুমি বাবা হয়ে কি আদৌ সেটা জানো? আচ্ছা শোনো, আমি বলছি সে কোথায় আছে। সে আমাদের সব টাকা নিয়ে বউ বাচ্চার সাথে দূরে কোথাও শান্তিতে পালিয়ে আছে, বুঝতে পারলে? এসব কথা শুনে তো সুনীলের খুবই রাগ হয়, তাই সে রেগে মেগে সেখান থেকে চলে আসছিল। ইন্দ্রনীল তখন বলে তুমি যদি চলে যাও তাহলে কিন্তু খুব রিগ্রেট করবে বলে দিচ্ছি, তাই ভেবে দেখো। সুনীল বলে আমি আমার জীবনে কখনো কোনো কিছু নিয়েই রিগ্রেট করিনি, আর এবারও করব না। তাছাড়া তুমিও সাহস করবে না আমার ছেলের নামে আজে বাজে কথা বলতে। এই বলেই সে সেখান থেকে চলে আসে। সুদর্শন এবার বিকাশকে বলে তোমার বাবা এতটাই বিশ্বাস করত তোমাকে, তাই সে তোমাকে নিয়ে কত কনফিডেন্ট হয়ে কথা বলেছে, কিন্তু তুমি তাকে শেষ পর্যন্ত রিগ্রেট ফিল করিয়েই ছেড়েছিলে। তোমার কাজের শাস্তি তোমার বাবাকে পেতে হয়। ইন্দ্রনীল তাকে 6 বছর ইচ্ছে করেই বন্দি করে রাখে, আর মানুষের কাছে জানায় যে সে কিছুই করতে পারেনি, তাও সে তাকে সাপোর্ট করেছে। সুদর্শন তো তাকে অনেক বুঝিয়েছিল যেখানে তোমার কোনো দোষ নেই সুনীল, এই সবই বিকাশের সমস্যা। তাকে বলো এসে এই সব কিছু সামলাতে, তুমি কেন একা এসব সহ্য করবে? সুনীল হেসে বলে ঠিকই, তার সমস্যা, কিন্তু একজন বাবা হিসেবে আমার দায়িত্ব পড়ে ছেলের শাস্তি নিজের কাঁধে নেওয়া, তাই আমি এইসব সহ্য করছি। আর সে যদি আমাকে ছাড়াই হ্যাপি থাকে তাহলে থাকুক না, আমি না হয় শাস্তির এই ভাগ নিয়েই খুশি থাকলাম। তো এই সবকিছু বর্তমানে সুদর্শন বিকাশকে বলে, আর সে আরো বলে তোমার বাবা আজ পর্যন্ত যা যা করেছেন তার সবকিছুই তোমার জন্য, তোমার ভবিষ্যতের জন্য, স্পোর্টসের জন্য, ইন্ডিয়ার জন্য। সে হচ্ছে একেবারেই একজন স্বার্থহীন মানুষ, তার মতো দ্বিতীয় কেউ হয় না। এদিকে আবার দেখা যায় বিকাশের ছেলে ঈশানকে আনু তার কাছে দিয়ে চলে আসে। আনুকে তখন তার মা বলে তুমি কিভাবে নিজের ছেলেকে একা ছেড়ে আসলে? নিজেকে মা হিসেবে দাবি কিভাবে করবে তুমি? তুমি নিজের জীবন নিজেই নষ্ট করছো আনু। তুমি কি বিকাশের কথা একবারও ভাববে না? আনু বলে তার বাবার কাছে বিকাশ একমাত্র রেসার, ছেলে নয়। সে কখনো একজন বাবা হয়ে বিকাশের সাথে থাকেনি, আচরণ তো করেছে সবসময় একজন কোচের মতো। সে জেতার জন্য নিজের ছেলের লাইফ পর্যন্ত রিস্কের মধ্যে রাখতে পারে। বিকাশ একবার ঈশানের মুখের দিকে তাকিয়ে রেসিং ছেড়েছিল, আবারও সে একই কাজ করবে, তাই আমি তাকে রেখে এসেছি। এদিকে বিকাশকে সুনীল বলে এত কিছু করছো কেন? তুমি তো হঠাৎ করেই চলে যাবে চিঠি দিয়ে, যা তুমি আগেও করেছো, তারপর আমাকেই পেন নিয়ে থাকতে হবে। বিকাশ তখন রেগে মেগে বলে বাবা
কেন বারবার এই কথাটা তুলছো? আমি নিজের ইচ্ছায় এসেছি, আমাকে তুমি ইনভাইট করে আনোনি, তাই আমাকে তুমি বলবে না যাওয়ার কথা। দরকার পড়লে তুমি চলে যাও, কিন্তু আমি যাব না। এই বলেই বিকাশ চলে যায়। এরপরই ঈশান এসে সুনীলকে বলে, আচ্ছা বাইক তো রাস্তায় চালানো হয়, কিন্তু তোমরা ওই রকম জায়গায় কেন বাইক রেসিং করো? কেন করো দাদু, বলো না। সুনীল তখন বলে, এই কে দাদু? আমাকে কি দাদু মনে হচ্ছে তোমার? ঈশান বলে, অল্প সাদা চুল হচ্ছে আঙ্কেল, আর বেশি সাদা চুল মানে দাদু, তাই তুমি দাদু। এই বলেই ঈশান হাসে। সুনীলেরও কোথাও গিয়ে এটা খুব ভালো লাগে যে ঈশান সত্যিই তার নাতি। সুনীলকে ঈশান বলে, দাদু দাদু দেখো, বাবাকে সিনেমার হিরো মনে হচ্ছে। সুনীলের তো এটা আরো ভালো লাগে শুনতে যে ঈশান রেসিং পছন্দ করছে। তারপর থেকে সুনীল ধীরে ধীরে দাদু হিসেবে তার সাথে মেশার চেষ্টা করে। ঈশানও তো দাদুর সাথে থেকে খুব খুশি। ঈশান তার মাকেও জানায় যে দাদুর সাথে তার কত ভালো সময় যাচ্ছে, কিন্তু সুনীল আর আনু কথা বলে না। সুনীল তো ঈশানকে নিয়ে খেলা করে করে সময় কাটায় আর মুভি দেখে, অনেক কিছু করে। সে বুঝতে পারছে এটাকেও জীবনের বেস্ট মুহূর্ত বলা যায়। তো এরপরই সুনীলকে এসে জানানো হয় বিকাশ রেডি রেসিং এর জন্য, কিন্তু সুনীল বলে না, সে কনফিডেন্ট কিন্তু রেডি না, কারণ সে এখনো অসম্পূর্ণ। দেখা যায় জার্মানিতে আসার পর বিকাশ আনুকে দেখে। আনুকে আসলে সুনীলই রিকোয়েস্ট করে বুঝিয়ে শুনিয়ে এনেছে। সুনীল আনুকে বলে, আমি আসলে সত্যিই ভুল ছিলাম সম্পর্কের ব্যাপারে। আমি ভেবেছিলাম বিকাশের মনোযোগ চলে যাবে তুমি তার আশেপাশে থাকলে, কিন্তু না, আসলে তুমিই বিকাশকে সম্পূর্ণ করো। এটা আমি এখন বুঝতে পারছি। তুমি তার মনোবলকে আরো দৃঢ় করতে হেল্প করেছো, আর দেখো আজও সেটা বিকাশের খুব প্রয়োজন। আমি যত যাই তাকে শিখাই না কেন, তাও মানসিক শক্তিটা খুব গুরুত্বপূর্ণ স্পোর্টসের ক্ষেত্রে। আর তুমিই তো তার একমাত্র মানসিক শক্তি। তুমি তার পাশে থাকলে সে অনেকটা শক্তি পায়। তাই বলছি, প্লিজ একবার এসো। আর আমি কথা দিচ্ছি তোমার ভয় কখনোই সত্যি হবে না। বিকাশের কিচ্ছু হবে না, দেখো, এটা আমার ওয়াদা থাকলো। তো আনুও তখন এই সবকিছু শুনে সোজা চলে আসে জার্মানিতে। আর বিকাশকে বলে, আমার না সত্যি বাকি রেসারদের জন্য খারাপ লাগছে, কারণ আমি তো জানি তুমি উইনার হবে। তো গুড লাক চ্যাম্প, আমাদের দেখা হবে তোমার বিজয়ের পর। বিকাশ তো এসব শুনে খুব খুশি হয়, আর অনেক বেশি শান্তি পায় আনুর মুখ থেকে আবারও এমন কথা শুনে। এরপরই দেখা যায় বিকাশের থেকে কিছুক্ষণ পরই তার প্রথম ফ্যান বয় সাইন নেয় আর বলে, আজকের পর থেকে সবাই আপনার ফ্যান হয়ে যাবে। বিকাশ বলে, দেখাই যাক কি হয়। এরপরই রেস শুরু হয়। সেখানে ইন্দ্রনীল একজন প্লেয়ার রেখেছে যে কিনা বিকাশকে হারানোর চেষ্টা করবে। আর দেখা যায় যেই না রেস শুরু হয় সেই বিকাশকে ফেলে দেওয়া হয়। সে তো সাথে সাথে বেহুশ হয়ে যায় আর বেশ কিছুক্ষণ পড়ে থাকে। সবাই ভাবে শেষ, এখন আর কিছুই হবে না, কারণ তাকে পেছনে ফেলে অলরেডি সবাই চলে গেছে সামনে। কিন্তু তখনই বিকাশের মাথায় আসে তার বাবা তাকে বলেছিল যে ভয় পাওয়া খারাপ নয়, মানুষ ভয় পেতেই পারে, কিন্তু সেই ভয় যেন নিজেকে কখনো কন্ট্রোল করতে না পারে। তাই ভয়ের দিকে চোখে চোখ রেখে ভয়কে ফেস করতে হবে। বিকাশের এরপর মনে পড়ে মানুষ কিভাবে তার বাবাকে চিটার বাটপার বলেছে শুধুমাত্র তার কারণে, আর সে কিভাবে তার বাবাকে একসময় একা করে চলে গিয়েছিল কাওয়ার্ডের মতো। তাই আজ যদি সে হারে তাহলে তার বাবার আর কোনো সম্মানই থাকবে না। আজ হারলে সে তার বাবাকেও আজীবনের মতো হারিয়ে ফেলবে। তাই আজ তাকে যে করেই হোক জিততেই হবে। বিকাশের তখন সাথে সাথে হুঁশ ফিরে আসে আর উঠেই সে শুরু করে তার একের পর এক মুভ। মুহূর্তের মধ্যে সব সেরা সেরা প্লেয়ারদের কাটিয়ে সে সামনে এগিয়ে যায়। সবাই তার নামে মুখরিত হয়ে ওঠে। আর সে রেসের শেষে তার সেই পাহাড়ের মধ্যে দেওয়া ওই জাম্পটা দেয়, আর এরই সাথে সাথে সেই রেসেও চ্যাম্পিয়ন হয়ে যায়। পুরো স্টেডিয়ামে তখন বিকাশ নামের জয় জয়কার শুরু হয়। মিডিয়া এসে বিকাশকে জিজ্ঞেস করে তার আজকের জয়ের পেছনে কে আছে। বিকাশ তখন বলে, এই সব কিছুর পেছনে আছে আমার একমাত্র কোচ আর মেন্টর, আমার বাবা। আমার বাবা সব করেছেন আমাকে আজকের এই জায়গায় আনার জন্য। তাই আমি আমার এই বিজয়কে আমার বাবার নামেই ডেডিকেট করছি। মিডিয়াতে তখন অনেক সুন্দর সুন্দর কথা লেখা হয়। সুনীলকে যে মিডিয়া দুদিন আগেও আজে বাজে প্রশ্ন করেছিল, আজ তারাই তাকে নিয়ে সুনাম করছে। সুনীল তখন অনেক ইমোশনাল হয়ে যায় আর এসেই বিকাশকে জড়িয়ে ধরে গর্বের সাথে। বিকাশও আজ অনেক বেশি খুশি ছিল ছেলে হিসেবে, কারণ সে তার বাবার জন্য শেষমেশ কিছু তো একটা করতে পারলো। আজ তার মন থেকে অনুশোচনার পাহাড়টাও নামলো। তো বিকাশ আর সুনীলকে আবারও ইন্দ্রনীল নিতে চায় তার কোম্পানিতে দ্বিগুণ ফ্যাসিলিটিজের সাথে।
কিন্তু সুনীল তো তাকে পাত্তাও দেয় না আর সেখান থেকে উঠে চলে যায়। আনোয়ার তখন ইন্দ্রনীলকে বলে, তুমি যাকে থামাতে চেষ্টা করেছিলে, হারানোর চেষ্টা করেছিলে, সে তো আদতে জন্মগতই চ্যাম্পিয়ন ভাই, তাই কোনোভাবেই তুমি তাকে দমাতে পারোনি। আর শেষমেশ সে ঠিকই চ্যাম্পিয়ন হয়ে ফিরে এসেছে। আর এই দৃশ্যের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল বাবা ছেলের ভালোবাসার সুন্দর একটা গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।